আমাদের শ্রদ্ধেয় প্রেস সেক্রেটারি মহোদয় বলেছেন, আমরা আসলে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই। প্রথমত যে বিষয়টা এসছে যে আজকে আসলে আমরা আমার মাননীয় উপদেষ্টা সহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে একটা সভা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সার্বক্ষণিক বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং নির্দেশনা দিয়ে আসতেছেন এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি আমার উপদেষ্টা সহ। তো বেশ কিছু কার্যক্রম আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি এবং স্যার কিছু নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ওভারঅল কার্যক্রম নিয়ে আমাদের কাছকে আমাদের প্রেস সেক্রেটারি মহোদয় এই সুযোগটা করে দিয়েছেন আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো প্রথমত আমি যেভাবে হয়তো আমরা একটু শুরু করতে চাই কয়েক মিনিটে। আমরা প্রথমত যেটা আমাকে বলেছেন আমাদের প্রেস সেক্রেটারি মহোদয় যে আমাদের চায়নাতে একটা নতুন একটা সম্ভাবনা আমরা শুরু করতে যাচ্ছি আম রপ্তানির মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমাদের এগ্রিকালচার সেক্টরে কী ধরনের চ্যালেঞ্জ ছিল এবং সেগুলো আমরা কীভাবে মোকাবেলা করেছি এবং আমাদের কি কি অর্জন এই সময়ের মধ্যে হয়েছে সোফার, এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টের এই সময়কালে আমরা কী ধরনের কার্যক্রম হাতে নিয়েছি এবং নিব এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সম্পর্কে হয়তো আমরা খুব সংক্ষিপ্তভাবে খুব অল্প সময়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমি যেটা বলবো যে আমাদের আম একটা আমাদের ফসল, আপনারা জানেন যে এটা একটা আমাদের প্রতি বছর আমাদের প্রচুর আম হয়ে থাকে এবং আমরা প্রায় 27 লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির। এবং আমরা কিন্তু প্রচুর একটা সিজনাল আম, আপনারা জানেন সকলেই, এই আমটা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। তো আমাদের যে আমটার এক্সপোর্ট নিয়ে কার্যক্রম চলছে এবং আমের বিক্রি সারা দেশে সারা পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। যেমনটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, আমাদের গত বছরে আমের যে রপ্তানি হয়েছে সেটা হচ্ছে 3100 মেট্রিক টন, 22-23 অর্থ বছরে 3100 মেট্রিক টন এবং গত বছরে এটা একটু কম ছিল 1321 মেট্রিক টন। আবার আমাদের উৎপাদন ছিল গত 22-23 সনে অর্থ বছরে সেটা 27 লক্ষ মেট্রিক টন এবং গত বছর ছিল যেটা 24,50,000 মেট্রিক টন। তো এই যে আমরা এত 24 বা 25 লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই, আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 3,000 মেট্রিক টন। তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, আগামী 28 তারিখ চায়নাতে প্রথমবারের মতো 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। এখন যেটা হচ্ছে যে এই আমটার কত টন এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যেই সরবরাহ হয় আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। আমরা যেটা চাচ্ছি, স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিড এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি এবং সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরও নতুন উদ্যমে যেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা আম নিয়ে একটা বড় রকমের উদ্যোগ আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে এবং এটা খুব শিগগিরই হয়তো এটা আরও দৃশ্যমান হবে। এছাড়া আমরা চায়নাতে আমের সাথে পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য নিয়েছি, সেটা এখন প্রাথমিক রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে সেগুলোতে আমরা চাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি। তো এটা ছিল আম নিয়ে আমাদের বিশেষ একটা সম্ভাবনার কথা এবং আমরা এটা শুরু করতে যাচ্ছি।
যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা নেওয়ার পর থেকে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, কিছু প্রাকৃতিক, কিছু বাস্তবতার। যেমনটি বলবো যে আমাদের গত আগস্টের 18 তারিখ থেকে হঠাৎ করে আপনারা জানেন যে বন্যা হয় সারা দেশে, 23টি জেলায় 3 পর্যায়ে 3 বার বন্যা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আমরা এইটার জন্য কিন্তু অনেক আমাদেরকে কার্যক্রম হাতে নিতে হয়েছিল এগুলো মোকাবেলা করার জন্য। আমি যদি একটু বলি, প্রায় 15 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং এখানে প্রায় 33,400-600 কোটি 3,34,600 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং আমাদের ফসলের উৎপাদনের ক্ষতি হয়েছিল 9,86,214 মেট্রিক টন এবং এটা যা টোটাল ওই সময়ের ফসলের প্রায় 15%। তো এইটা কি আসলে হঠাৎ করে এটা হওয়াতে আমরা প্রস্তুত ছিলাম না। তারপর আমরা বিভিন্নভাবে প্রণোদনা এবং সরকারি উদ্যোগ নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে সেটাকে পোষানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বীজ এনে এবং নতুন করে আবার যেহেতু একটু শেষ পর্যায়ে যেগুলো ছিল সেখানে আমরা নতুন বীজ সেটা প্রতিস্থাপন করার চেষ্টা করেছি, যেখানে ছিল না সেখানে আমরা কৃষক যারা ছিলেন তাদেরকে বিভিন্ন উঠান উদ্যান যেগুলোকে আমরা বলি অথবা আগাম শীতকালীন প্রণোদনা দিয়ে তাদেরকে সেটা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের এখন বড় মৌসুমে এবং পরবর্তীতে যে অন্যান্য ফসলগুলো হয়েছে এবং আউশ সামনে যেটা রয়েছে, আমরা আশা করছি যে একটা ভালো ফলন হয়েছে। আমাদের যে দেশের খাদ্যের যে চাহিদা, গত বছর আমাদের ধান আমদানি করতে হয়েছিল কিন্তু এবার আমরা আশা করছি যে আর সেটা লাগবে না ইনশাল্লাহ। তো এটা একটা বিষয় ছিল। আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা ছিল এই সরকারের সময়, যেটা বিগত সরকারের সময় আসলে একটা বড় সারের ক্রাইসিস শুরু হয়ে গেছিল, বিশেষ করে ডলার সংকটের কারণে। আমরা যেটা আপনারা জানেন যে তখন ডলারের একটা বড় রকমের সমস্যা ছিল এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলকে, আমাদের এই সারের বিষয়টাকে বিশেষ বিবেচনায় নিয়ে তখন কিন্তু আমাদেরকে ডলারের সংকটের মধ্যে কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে ডলার সরবরাহ করা হয়েছিল। অনেক দেশ কিন্তু 4-5টা দেশে তাদের যে অর্ডারগুলো ছিল সেগুলো বাদ হয়ে গেছিলো পরপর এবং আমরা সারের একটা ক্রাইসিসে পড়ার সম্ভাবনায় ছিলাম। তো আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় এটা কিন্তু আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। হয়তো সামান্য কিছু সারের বিষয় ছিল যেটা আপনাদের এখানে সেখানে আপনারা দেখে থাকবেন, আপনারা দেখেছেন, আপনার পত্রিকা এসছে, কিন্তু সেগুলো মূলত ব্যবস্থাপনা এবং ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন এইসব বিষয়গুলো নিয়ে মূলত ছিল, কিন্তু সারের কিন্তু প্রকৃত অর্থে কোনো ক্রাইসিস তখন ছিল না, যদি এত প্রতিকূলতা ছিল। সেটাই সরকারের একটা, আমি বলবো যে বড় একটা সার্থকতা যে আমরা এত প্রতিকূলতার মধ্যেও এই সার ব্যবস্থাপনাটা মোটামুটিভাবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আর আমাদের যেটা ছিল, আপনি জানেন যে আমাদের গত বছরের আগে আমাদের আলু এবং পেঁয়াজের একটা বড় রকমের সংকট বা কম ফসল হওয়ার কারণে আলু এবং পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যেটা কৃষি মন্ত্রণালয় থেকে আমরা ওএমএস আমরা প্রথমবারের মতো বাংলাদেশে আমরা করেছিলাম, সবজি বিক্রি করছিলাম ট্রাকে, 50টা ট্রাকে করে আমরা দেশের বিভিন্ন জায়গায় 3টা জেলা শহরে, মেট্রোপলিটন শহরে আমরা সেটা করেছি। যদিও সংখ্যাটা কম, কিন্তু ওটা কিন্তু একটা ইফেক্ট ছিল। আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় সেটা আপনাদের প্রতিবেদন থেকে জানা গেছে এবং তখন কিন্তু এই মধ্যস্বত্বভোগীরা তারা অনেকখানি, যেহেতু সরকার ইন্টারভেনশন ছিল তখন তার দামটা কিন্তু অল্প সময়ের মধ্যে চলে এসেছিলো। তারপরে যে জিনিসটা এসছে আমরা এই উৎপাদন যে এবার ব্যাপক উৎপাদন হয়েছে এবং আমাদের এবার শাকসবজি, আবার জানেন যে স্মরণকালে আমার মনে হয় যে এবার রমজানে প্লাস অন্যান্য সময় শাকসবজির যেই দাম ছিল বাজারে সেটা সবচেয়ে সহনীয় এবং খুব কম দাম ছিল। এটার একটা নেগেটিভ ইফেক্ট আমরা দেখেছি, যেটা নিয়ে আমরা কাজ করছি, যে উৎপাদন বেশি হওয়ার কারণে অনেক সময় আমাদের কৃষক ভাইরা অনেক সময় মূল্যটা সেভাবে পান নাই এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল। সামনে সেটাকে কীভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ভোক্তাদের যাতে আমরা সহনীয় মূল্যে আমরা ফসল সরবরাহ করা যায় এবং আমাদের কৃষকরা যারা উৎপাদন করেন তাদের মধ্যে যেন একটা উৎপাদনের যে ব্যালেন্স সেটার জন্য হয়, সেটার জন্য আমরা কাজ করছি কৃষি মন্ত্রণালয় থেকে। সেটার জন্য আমাদের বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি আমরা, সেটা হয়তো আশা করি সামনে এগুলোকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারবো। তো আমাদের প্রেস সচিব মহোদয় যেটা আরেকটা বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে কিছু কার্যক্রম করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আগে নির্দেশনা দিয়েছিলেন। আমাদের মাননীয় উপদেষ্টার সার্বক্ষণিক দিক নির্দেশনা আমরা যে কাজগুলো এখন করছি, আজকেও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিষয়টি আরেকবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে আমরা এই সময়ের মধ্যে 2টা বিশেষ কাজ করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়েছি, যেটা আপনাদের কাছে একটু হয়তো আমরা আজকে শেয়ার করব, পরবর্তীতে হয়তো বিস্তারিতভাবে আরও এটাকে আমরা শেয়ার করব। প্রথমটি হচ্ছে যেটা আমরা
আগামী 25 বছর একটা দীর্ঘমেয়াদী একটা স্ট্র্যাটেজিক এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। যেমনটি সেটা কীরকম হবে, আমরা প্রতি বছরে যে আমাদের ইয়ার টু ইয়ার ডেমোগ্রাফিক যে প্রজেকশন, জনসংখ্যার যে বৃদ্ধির যে প্রজেকশন, সেটা আমরা নির্ধারণ করব এবং নির্ধারণ করে বেসিক ফুডের জন্য আমাদের কী ধরনের নিট অ্যান্ড ডিমান্ড থাকবে সেটা আমরা ওইখান থেকে বের করব। তারপর যেটা হচ্ছে শুধু আমাদের হিউম্যান কনজামশন নয়, নন হিউম্যান কনজামশন, পোলট্রি, ফিশারিজ, লাইভস্টকস এবং আদার যে ইভেন বনের যে পশু পাখি বা অন্যান্য যা তাদেরও কিন্তু আসলে আমাদের উৎপাদিত ফসল থেকে তাদের খাবারটা হয়, সেগুলোকে ক্যালকুলেশন করে আমাদের ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্ট্রি তাদের পার্টটা তারা করবেন। কৃষি মন্ত্রণালয়ের অংশটাতে আমরা আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের কী পরিমাণ চাহিদা থাকবে সেটা নির্ধারণ করা হবে। সেই নির্ধারিত চাহিদা অনুযায়ী আমরা কিভাবে এইটাকে ফুডটাকে আমরা নিশ্চিত করতে পারবো সেটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, যাতে করে আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে সেটাকে চেক করতে পারি। তো সেটার জন্য আমাদের যেটা আরেকটা নির্দেশনা এসছে এবং আমরা যেটা ভাবছি যেটা হচ্ছে যে আমাদেরকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া লাগবে, সেটার জন্য কাজ করতে হবে এবং সেটা যেন নিউট্রিশাস বা পুষ্টিকর খাদ্য হয়। তো আমাদের যেটা আমরা করব যে সেফ নিউট্রিশাস ফুড সিকিউরিটি এনশিওর করা ফর বোথ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান কনজামশনস, এটা আইডেন্টিফাই করে আইটেম ওয়াইজ আমাদেরকে কীভাবে সেটাকে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। এবং এটার জন্য যে কাজটা হবে, আমাদের যেহেতু কৃষক ভাইরা মূলত এগুলো আমাদেরকে মাঠ পর্যায়ে করবেন, সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাও আমাদেরকে বলেছেন যাতে কৃষক বান্ধব একটা প্রক্রিয়া যেন হয় এবং ফার্মার্স ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে, যাতে তারা উৎপাদন করতে উৎসাহী হন এবং কৃষকরা যেন এটাকে পেশাটাকে যেন একটা ব্যবসা হিসেবে নিয়ে তাদের জন্য লাভজনক একটা পর্যায়ে যায়, সেটা কীভাবে করা যায় সেটা পরিকল্পনার মধ্যে রাখতে হবে বলে উনি আমাদেরকে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন। এবং এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, যে আমরা অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে বলছেন। তো ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখানে অ্যাগ্রো প্রসেসিং, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো বেসড এমপ্লয়মেন্টের যে বিষয়টা রয়েছে সেটা আমাদের করতে হবে। পুরো বিষয়টাকে মাথায় নিয়ে আমাদেরকে আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান বা একটা দীর্ঘমেয়াদী 25 বছরের কর্মপরিকল্পনার জন্য কৃষি মন্ত্রণালয়ের আমরা উদ্যোগ রয়েছে, সেটা আরও বিস্তারিতভাবে আমরা হয়তো বলবো। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং অন্যান্য দাতা সংস্থারও আমরা সার্বিক সহযোগিতা নেব এটা ডেভেলপ করতাম। বিভিন্ন রকম স্টেক হোল্ডার কনসালটেশন হবে এবং আপনাদের সাথেও মত বিনিময় করে আমরা আলটিমেটলি এটা করবো। এবং এটাই সরকারের এই সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। এটা যাতে একটা দীর্ঘমেয়াদী একটা কর্মপরিকল্পনা থাকে কৃষি বিভাগের বা কৃষি মন্ত্রণালয়ের জন্য, যেটা আসলে আগে এইবারই প্রথম এরকম একটা দীর্ঘমেয়াদী কৃষি সার্বজনীন চিন্তা যেটা এসছে এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে, যেটা হয়তো পরবর্তীতে সেটাকে অনুসরণ করলে সার্বিক কৃষির যেই সমস্যা বা ভবিষ্যৎ যে সম্ভাবনা সেগুলো আমরা একসাথে কাজ করতে পারবো এবং সেটা অ্যাড্রেস করতে পারলে আমাদের যে কৃষির যে সার্বক্ষণিক যে বিষয়গুলো থাকবে সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা সম্ভব এবং সহজ হবে। তো এটা একটা বিষয় ছিল। আরেকটা নির্দেশনা আমরা পেয়েছি এবং এটা আমরা কাজ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটা বলেছেন যে আধুনিক প্রযুক্তির কিভাবে সংমিশ্রণ করে এবং আমাদের ইয়াং যারা জেনারেশন রয়েছে তাদেরকে কৃষিতে কীভাবে আমরা আরও সংশ্লিষ্ট করতে পারি এবং আগ্রহী করতে পারি, এবং মহিলা যারা আমাদের রয়েছেন কিষানি অথবা শিক্ষিত যারা নারী রয়েছেন তাদেরকে আমরা কীভাবে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করতে, কৃষি সেক্টরে উৎসাহিত করতে পারি সেটা নিয়ে কাজ করার জন্য। ওটার জন্য একটা যেটা আমাদের একটা সিদ্ধান্ত এসছে, আমরা একটা অ্যাপস ডেভেলপ করে, সেটা হচ্ছে আমব্রেলা এমআইএস সিস্টেম ডেভেলপ করে বিভিন্ন রকমের টেকনোলজি ইউজ করে কৃষি কীভাবে আরও আধুনিক এবং আরও বেশি প্রোডাক্টিভ করা যায়, সেটা যেন ব্যবসার সাথে লিঙ্কড হয় সেরকমভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি কৃষি মন্ত্রণালয় থেকে। আমরা ইতিমধ্যে একটা খামারি অ্যাপসের খুবই সংক্ষিপ্ত একটা ভার্সন শুরু হয়েছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, যেটা থেকে আমরা একটা ভূমির যে কন্ডিশন, সয়েল কন্ডিশন সেটা আমরা জানতে পারি এবং ওই জমি থেকে কী ধরনের ফসল করা সম্ভব সিজন ওয়াইজ সেটা জানা এবং সেখান থেকে কী পরিমাণ সার দেওয়া লাগবে এটার যাতে সারের অপচয় না হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য এই অ্যাপসটা চালু রয়েছে। এটাকে আরও এক্সটেনশন করার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আমরা সেটা কার্যক্রম হাতে নিয়েছি। এখানে অনেকগুলো কাজ করা হবে, একটু যদি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি 1 মিনিটের মধ্যে। আমরা যেটা করব, এখন আমাদের জেলার সারা দেশে যতগুলো মৌজা রয়েছে জমির, সেই মৌজা ওয়ারি আমাদের সয়েল কন্ডিশনগুলো টেস্ট করা হয়েছে। আমাদের এসআরডিএ একটা মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট রয়েছে, তারা সেটা করেছেন। প্রায় 450টা উপজেলার প্রত্যেকটা মৌজার তথ্য আমাদের কাছে রয়েছে এবং আমাদের এক্সপার্টরা ঠিক করেছেন যে কোন এলাকায় কোন মৌজাতে কোন ফসলটা কোন সিজনে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেগুলো একটা চয়েস থাকবে। তখন কৃষক ভাইরা যখন সেখানে যাবেন তার চয়েস অনুযায়ী তখন আমরা যেগুলো এখন নতুন যোগ করার কথা ভাবছি, আজকের আলোচনায় এসছে আমাদের নির্দেশনায়
অ্যাভেলেবল হবে, কোথা থেকে পাবো সেটা ঠিক করা হবে। তারপর সারের কী পরিমাণ ব্যবহার হবে সেটা আমরা নিশ্চিত করব, এবং সেখানে একটা রেঞ্জ দেওয়া থাকবে। কম সার হলে হয়তো জমির উর্বরতা বাড়বে না, আবার বেশি হলে জমির ক্ষতি এবং আর্থিক ক্ষতি হবে কৃষকরা, সেটা তারা জানবেন। এরপর হচ্ছে যেটা পেস্টিসাইড, যেটা আমরা বিভিন্ন রকমের কীটনাশক ইউজ করে থাকি, সেটা অনেক সময় অনেক বেশি করে থাকে, আপনারা জানেন, অসচেতনভাবে অনেক সময় করা হয়ে থাকে। সেগুলোকে আমরা কীভাবে রেঞ্জের মধ্যে কীটনাশক কোনটা কী পরিমাণ করতে হবে সেটা এখানটায় থাকবে। কোনো রোগবালাই যেগুলো হবে সেগুলোকে কীভাবে মিট করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, অথবা আমাদের বিভিন্ন রকমের যে আমাদের ছবি অথবা আমাদের ভিডিও পাঠালে সেখানে আমাদের যে এক্সপার্ট টিমরা থাকবে তারা সরাসরি তাদের কনসালটেশন দিবেন এবং তারা প্রেসক্রিপশন পাবে। মাঠ পর্যায়ে আমাদের যে কর্মীরা রয়েছেন তারা সেখানে তাদেরকে সহায়তা করবেন। এরপরেও আমরা যেটা চিন্তা করছি, একটা হটলাইন নাম্বার এক পর্যায়ে নেওয়ার কথা, যেটা 999-এর মতো করে কারো কোনো সমস্যা হলে সেটা সেখানে আমাদের কর্মীরা গিয়ে পৌঁছাবে এবং তাদের কাছ থেকে সেই সমস্যার সলিউশনগুলো দিবে, এবং সেটা যেই পর্যায় থেকে সলিউশন দিতে হয় সেটা আমাদের করা হবে। এরপরে হচ্ছে আমাদের 24/7 আমাদের যে আবহাওয়ার যেই তথ্যগুলো আমরা পাই, আমাদের ওই কোন এলাকার কী অবস্থা এবং আমাদের ভবিষ্যৎ আবহাওয়ার যে ফোরকাস্ট এগুলো থাকবে, এবং ফোরকাস্ট অনুযায়ী কীভাবে কৃষকদের প্রস্তুতি নিতে হবে সেটার এখানে ব্যবস্থাপনা থাকবে। আর একটা যেটা বড় বিষয়, আমাদের কৃষির যেটা বড় সমস্যা আমরা প্রায় ক্ষেত্রে ফেস করছি, আমাদের স্ট্যাটিস্টিক্সটা অ্যাকুরেট হয় না, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা এবং আমাদের যে বিবিএসের ডাটা সেগুলোর মধ্যে অনেক ভেরি করে অথবা বিলম্ব হয়, যে কারণে অনেক সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে এই ডাটাটা যেন অ্যাকুরেট হয় যথাসম্ভব, সেটার জন্য কাজ করতে। সেটা নিয়ে আমরা কাজ করব, এবং সেটা নিয়ে আমাদের বিবিএসের সাথে আমাদের একসাথে জয়েন্টলি আমরা এগ্রিকালচারের স্ট্যাটিস্টিক্সগুলো ডেভেলপ করার চেষ্টা করব। সেখানে আমাদের ড্রোন, স্পার্সো, প্লাস হচ্ছে আমাদের যে আমাদের বিভিন্ন রকমের যে রিমোট সেন্সিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মাথায় নিয়ে হাইস্ট টেকনোলজিগুলো আছে সেগুলোকে ইউজ করে সেটাকে কীভাবে করা যায় এবং একটা সিস্টেমের মধ্যে এনে যাতে সকল প্রকার স্ট্যাটিস্টিক্সটা প্রপার হয় সেটা জানা, এবং সেক্ষেত্রে ওটা জানতে পারলে আমাদের কী পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্ট হবে, জমির আমাদের নিট ডিমান্ড কী আছে সেগুলো বের করা সম্ভব হবে, সেটার জন্য একই সাথে অ্যাপসের মাধ্যমে কাজ করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা যেটা করবো, আরেকটা যেটা আমাদের 17টা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আমাদের 17টা ডিপার্টমেন্টের আগে এখন আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাপস জেনারেটেড ছিল বা অনেকগুলো হয়, সেগুলো না করে আমরা একটা সিঙ্গেল উইন্ডোজ দিয়ে যাওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একটা সিঙ্গেল উইন্ডোজে যাব এবং সবগুলো প্রতিষ্ঠানের অ্যাপস যাই থাকুক সেটা এটার মধ্যে দিয়ে যেতাম, সেখানে গিয়ে সকলে এটা থাকবে। তো মোট কথা হচ্ছে যে আমরা আর আলাদাভাবে এক পর্যায়ে গিয়ে আমরা ওইভাবে আর আলাদা অ্যাপস রাখবো না, একসাথে করে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যত দপ্তর সংস্থা রয়েছে তারা সেগুলো একসাথে সেটা করবে। তো এরকম পুরো বিষয়গুলো নিয়ে একসাথে কাজ। এবং আরেকটা যেটা আমাদের উদ্দেশ্য, যেটা মূলত যে বিজনেস পিপল যারা রয়েছেন, প্রাইভেট সেক্টর যারা রয়েছেন, আমাদের বীজ একটা বড় চ্যালেঞ্জ, যেটা নিয়ে কথা হয়েছে যে আমরা বীজকে কীভাবে, বিশেষ করে হাইব্রিড বীজ এবং আমাদের যে বীজগুলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয় সায়েন্টিস্টরা করেছেন, সেগুলো কীভাবে সমন্বয় করে মাঠ পর্যায়ে সেগুলোকে আরও সরিয়ে দেওয়া যায়। বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টরের সাথে আমাদের যে রিসার্চ ইনস্টিটিউশনগুলো আছে তাদের কার্যক্রমগুলোকে সমন্বয় করে মাঠ পর্যায়ে বীজগুলোকে একসাথে করে কোলাবোরেট ওয়েতে করা, আমরা যতটা সম্ভব বিদেশ ডিপেন্ডেন্সি বীজ থেকে কমানো। তো এরকম দুইটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই সরকারের সময় আমরা যেটা বলা হলো প্রথম, যে আমাদের 25 বছর একটা পার্সপেক্টিভ প্ল্যান অথবা লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যান, যেটা এগ্রিকালচারের জন্য আমাদের করার জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আরেকটা হচ্ছে যেটা আমরা একটা আমব্রেলা এমএস সিস্টেম ডেভেলপ করে টেকনোলজি সহ সেগুলোকে একসাথে করে আমরা কার্যক্রম করব। এর বাইরে আমাদের কিছু আমরা যেটা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন প্রথম সকল সচিবদেরকে নিয়ে আসলে উনি মিটিং করে আমাদের একটা নির্দেশনা দিয়েছিলেন, এটা বলুন যে এটা আমরা এটার উপর ইয়েছি, এটা আমরা আপনাদেরকে পরে দিতে হচ্ছে। আমরা যেটা হয়েছে যে আমরা ঠিক করেছি যে উনি বলেছিলেন যে সংস্কারের কি কাজ করা যায়, তো সেটা হলো ওনার নির্দেশনা অনুযায়ী আমরা 9টা আমরা থিমেটিক এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি। সেই 9টা থিমেটিক এরিয়ার মধ্যে আমাদের 25টা সাব সেক্টরে আমরা কাজ করব। সেই সাবসেক্টরগুলোকে মাথায় নিয়ে দীর্ঘমেয়াদী 25 বছরের পরিকল্পনার কথা যেটা এসছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো সংক্ষিপ্তভাবেই আমার মনে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি এখানে থামছি। আমাদের প্রেস সচিব মহোদয় আছেন, উনি হয়তো বাকি অংশটা পরিচালনা করবেন। ধন্যবাদ। আমরা আসলে আপনাদের থেকে প্রশ্ন নিব, আপনারা যখন প্রশ্ন করবেন আপনার নাম বলবেন এবং প্রতিষ্ঠানের নাম বলবেন। থ্যাংক ইউ। মাল্টিপল কোশ্চেন অ্যাভয়েড করেন, যেটা হয় যে সেকেন্ড কোশ্চেন আসতে আসতে প্রথম কোশ্চেন আমরা অনেক সময় ভুলে যাই। থ্যাংক ইউ। স্যার, আমার নাম খোরশেদ আলম, আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করি। স্যার, আপনি যেটা বলছিলেন স্যার, এবছর প্রতি বছর 27 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় বাংলাদেশে। তো এই বছর আমের লক্ষ্যমাত্রা কতটুকু আছে, আর আমরা যদি আম রপ্তানি করি
বাজারে আমের দাম কি বাংলাদেশে বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটা ধন্যবাদ। আসলে আপনার যেটা আমি বলেছিলাম তথ্য দিয়ে যে মাত্র সর্বোচ্চ আমরা ৩,১০০ মেট্রিক টন বিক্রি করতে পেরেছি। গত বছর সেটা আর অনেক কম ছিল। এবার আমের ওয়েদারের কারণে একটু আম কম, বাট আমরা হয়তো আশা করছি যে সব মিলে 23 লক্ষ প্লাস সামথিং আমরা আশা করছি। তো এটা আসলে আমাদের 1,000 তো 23 লক্ষের মধ্যে আসলে খুবই কম। কাজে এটাতে আমরা কোনোভাবে মনে করছি না যে বাজারের জন্য এটা কোনো ইস্যু। এবং আপনারা দেখে থাকেন যে যখন আমের সিজন আসে অনেক আম আসলে বাজারে থাকে, কৃষকরা প্রাইস পান না সেটা সব সময়। তো এটা আমার মনে হয় না মোটেও এটা কোনো এফেক্ট করবে। বাট আমরা বরং উদ্যোগী হচ্ছে যে আমগুলো যদি আমরা মার্কেটিং করতে পারি তখন হচ্ছে এটা আরও ডিমান্ড বাড়বে এবং কৃষকরা আরও উৎপাদনে উৎসাহী হবেন। এটা আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। আমার যদি প্রশ্ন একটা হচ্ছে যে চায়না থেকে কি পরিমাণ আম নেওয়ার জন্য চাহিদা দিয়েছে কিনা, মানে সুনির্দিষ্ট কোনো চাহিদা আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 2050 সাল পর্যন্ত আপনারা যে কৃষি মহাপরিকল্পনার কথা বলছেন আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর দিক থেকে, সেক্ষেত্রে এই পরিকল্পনা কতদিন নাগাদ এটা শেষ হবে? ধন্যবাদ। সেখানে মানে কোন কোন দিকগুলো আপনারা অগ্রাধিকার দিচ্ছেন? জি ধন্যবাদ। আসলে যেটা হয়েছে প্রথম যেটা আপনি বললেন যে চায়নাতে কী পরিমাণ দিয়েছে, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই আসলে তাদের এই ইম্পোর্টের বিশেষ করে পেরিশেবল এবং ফুড এটা কিন্তু নির্দিষ্ট সিকিউরিটি বিষয় থাকে এবং তারা অনেকগুলো মেজার এগুলো চান। এবং আমরা যেটা করেছি চায়নাতে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো না, এটা চায়না ওপেন আছেন, আমরা শুরু করেছি এবং আমাদের সাথে তাদের যে পুরো এগ্রো প্রসেসিংয়ের যে বিষয়টা রয়েছে তাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল, আমরা অনেকগুলো ফুলফিল করেছি এবং প্রাথমিকভাবে তারা নেওয়া শুরু করেছেন এবং তাদের এবং প্রভিন্সিয়াল বিষয়গুলোতে তাদের নির্দিষ্ট হয়তো রিকোয়ারমেন্ট থাকবে, সেটা বুঝে আমরা মোট কথা তাদের সাথে জয়েন্টলি কাজ করছি। যেই রকম রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করবো, এগুলো বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তো সেটা আমরা করছি। আমরা মনে করছি যে এটা যথেষ্ট প্রসপেক্ট রয়েছে। চায়না একটা অনেক বড় দেশ, আমাদের আম যেহেতু সুস্বাদু এবং আমের একটা মার্কেট পাবো, আমরা খুব শিগগিরই যেহেতু শুরু করছি তখন তাদের নিট অ্যান্ড ডিমান্ড অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেভাবে যতটা সম্ভব আমরা এক্সপোর্ট অ্যাগ্রেসিভলি করার চেষ্টা করব। বাট সুনির্দিষ্টভাবে আসলে আমার কাছে এই মুহূর্তে বলা মুশকিল যে কী পরিমাণ তারা ওখানে আমরা এক্সপোর্ট করতে পারবো। যে এটা একটা উত্তর গেল। আপনি যে জিনিসটা নিয়ে বলেছেন যে 2050 সনের যে পরিকল্পনার কথাটা আমাদের বলেছে, এখানে আসলে সব কিছুই থাকবে, মানে আধুনিক যত ধরনের এগ্রিকালচারের যে বিষয়গুলো আছে পৃথিবীতে সেগুলো বেস্ট প্র্যাকটিসেসগুলো এবং আমাদের যে নিট অ্যান্ড ডিমান্ডে যেটা বললাম সেটার সাথে আমরা মাথায় নিয়ে অনেকগুলো বিষয় মাথায় চিন্তা করতে হবে। যেমনটা হচ্ছে যে আমাদের যেই পরিমাণ জনবল আসবে, এখন আপনার জনসংখ্যা বাড়বে, আমাদের জমি কিন্তু ক্রমশই কমছে, যেটা আমাদের কৃষি জমি যেটা, তাহলে আমাদের ডিমান্ড বাড়বে, কারণ 50 সন পর্যন্ত আমাদের ডেমোগ্রাফিক প্রজেকশন কিন্তু আমাদের বাড়তেই থাকবে, কমবে না, ডিক্লাইনিং ট্রেন্ড হবে না, 60-র পরে হয়তো এক পর্যায়ে হবে। তো আমরা যেটা মনে করি যে এই লোকগুলো আমাদের জনসংখ্যাকে খাওয়াতে হবে এবং নন হিউম্যান কনজাম্পশন আমাদের ক্যানসেল করতে হবে। সেটার জন্য আমাদেরকে যেটা আজকে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, আমরা যেটা চিন্তা করছি যে ইভেন আমাদের সোর্সিং করতে হবে বাইরে থেকে, হয়তো যেমন আমরা বলছি যে আমাদের এগ্রিকালচারে আমাদের যে ম্যান পাওয়ার বাইরে এক্সপোর্ট করি, আমরা এগ্রিকালচারে কীভাবে ম্যান পাওয়ার এক্সপোর্ট করা যায় সেটা আমাদের ভাবতে হবে। থেকে আমরা কিভাবে জমি লিজ দিয়ে আমাদের প্রোডাক্টগুলো পারপাসফুলি করে সেখান থেকে আমরা গ্রোথ আমাদের যে আমরা বলি যে এটাকে ফার্মার্সদেরকে এটা বলে কন্ট্রাক্ট গোয়ার্সের মাধ্যমে আমরা সেখান থেকে আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি। যেসব জায়গা থেকে দেশ থেকে আমরা সোর্সিং করি সেখানে আমরা সোর্সিংটা কীভাবে আরও এনশিওর করবো যে ডেডিকেটেড থাকবে আমাদের জন্য। ইভেন আজকে বলা হচ্ছিল যে আমাদের ফার্টিলাইজার একটা রেগুলার আনতে হয়, যেসব দেশ থেকে আমরা ফার্টিলাইজার আনি সেখানে কি আমরা জয়েন্ট ভেঞ্চারে কোনো ইন্ডাস্ট্রি করতে পারি কিনা ডেডিকেটেড আমাদের জন্য, যেহেতু এটা একটা পার্মানেন্ট ডিমান্ড আমাদের আছে। তো সো ফুড এবং এই অন্যান্য যে রিলেভেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো কীভাবে আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের আসলে আমাদের শুধু বাউন্ডারির ভিতরে না, আমাদেরকে বিয়ন্ড বাউন্ডারি অনেক চিন্তা করতে হবে। সেটা নিয়ে আমরা কাজ করব। সেটা সব কিছু মিলে যাতে আমাদের এই নিট অ্যান্ড ডিমান্ডটা কীভাবে আমরা ফুলফিল করতে পারি, কোথার থেকে কীভাবে আনলে এবং সেটা আবার যাতে সেফ এবং নিউট্রিশাস হয়, এইটা নিয়ে একসাথে কাজ করার কথা বলেছে। এগুলো ব্যাপকভাবে হয়তো ওই চিন্তাগুলো থাকবে এবং তখন যখন আমরা এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। আর এটা আমাদের ইচ্ছা এবং এটা আমাদের প্রতি নির্দেশনা যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ের মধ্যেই আমরা এটা ডেভেলপ করব। থ্যাংক ইউ। প্লিজ। আমি শাহাদাত বিপ্লব, কাজ করি রিভিউ স্ট্যান্ডার্ডে।
আমাদের কৃষকদের সাথে আমরা যখন কথা বলি যে এখন প্রচুর রপ্তানিযোগ্য আম উৎপাদন হচ্ছে, আর রপ্তানিকারকদের সাথে যখন কথা বলি যে কেন এগুলো আসলে বাইরে যাচ্ছে না, তো তারা মূল যে প্রতিবন্ধকতা বলেন যে আমাদের বিমান ভাড়া হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের তুলনায় বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে 3 গুণ। এই ক্ষেত্রে চীনের ক্ষেত্রে আমরা জানি একটা চ্যালেঞ্জ আছে যে থাইল্যান্ড থেকে সরাসরি বাই রোড চীনে হচ্ছে যে বাই রোডে হচ্ছে চীনে আম রপ্তানি হয়। এই ক্ষেত্রে আসলে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা যে বিমান ভাড়া আসলে কিভাবে কমানো যায়? আমাদের দেশ থেকে যে আম যায় সেটা মূলত প্যাসেঞ্জার বিমানে যায়, তো এই ক্ষেত্রে কার্গো বিমানে আসলে কোনোভাবে ওইটা ব্যবস্থা করা যায় কিনা? ধন্যবাদ। এটা খুবই বাস্তব অবস্থা, এটা আমাদের আমরা একটা চ্যালেঞ্জ, এক্সপোর্টের জন্য বড় চ্যালেঞ্জ যেটা আমাদের সহকর্মী যেটা বললেন যে বিমানের কার্গোর এবং ভাড়ার যেটা বিষয় রয়েছে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের এই যে এক এক দেশের এক এক রকমের কোয়ারেন্টাইনের যে প্রসিডিউরাল যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটা, তো আমরা ওই প্রসিডিউরাল রিকোয়ারমেন্টগুলো হয়তো আমরা আমাদের মতো করে ম্যানেজ করতে পারবো, কিন্তু ওই বিমানের বিষয়টা একটা চ্যালেঞ্জিং বিষয়। আমরা এটা নিয়ে রেগুলার কাজ করছি। আজকে আমাদের একটা গ্রুপ অফ পিপল এসেছিলেন যে তারা কীভাবে আমাদের পটেনশিয়াল মার্কেটগুলোতে কার্গোর সাপ্লাই কীভাবে দিতে পারেন, এবং চায়নার সাথে আসলে আমাদেরকে আলটিমেটলি যদি আমাদের ডিমান্ডটা সেভাবে বাড়ে তাহলে হয়তো আমাদের সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের যাওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমাদের যেসব দেশগুলোতে পটেনশিয়াল মার্কেট রয়েছে আমরা সেই মার্কেটটাকে অ্যানালাইসিস করে দেখে কোথায় কোথায় আসলে আমাদের এই কার্গোর ব্যবস্থা করা উচিত বলে সম্ভাবনা রয়েছে যে আমরা মনে করি, সেগুলোকে নিয়ে আসলে আমাদের মার্কেট রিসার্চ করে আমাদেরকে উদ্যোগী হতে হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি যথার্থ বলেছেন যে বিমানের স্পেস এখন আমাদের অনেক সময় এগ্রিকালচার প্রোডাক্ট আমরা দিতে পারি না, এবং এমনটি হয় যে অনেক সময় আমরা প্রোডাক্ট এয়ারপোর্টে নেওয়া হয়েছে কিন্তু লাগেজের স্পেস না থাকার কারণে আসলে আমরা আমাদের এই এগ্রিকালচার প্রোডাক্টগুলো অনেক সময় আমরা সাথে সাথে দিতে পারি না। এটা একটা চ্যালেঞ্জ। তো এটা নিয়ে আমরা বিমানের সাথে আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রির সাথে আমরা কথা বলছি যাতে একটা ফিক্সড অন্তত একটা দেওয়া যায় কিনা। তো এইগুলো আসলে একটা চ্যালেঞ্জ, বাট এগুলোকে সব মিলিয়ে উত্তরণ করতে হবে। তো আমরা যে 2025 সনের যে কথা বলছি, আমরা যে জিনিসগুলো এক্সপোর্ট করব সেই এক্সপোর্টের পটেনশিয়াল মার্কেটগুলো কী এবং কোথায়, এবং সেটা ডিমান্ডের যে চ্যালেঞ্জ সেটা অবশ্যই কার্গো একটার মধ্যে থাকবে, সেগুলো কীভাবে মিট আপ করা যায় সেটা আমাদের এই পরিকল্পনার মধ্যে থাকবে, এবং সেভাবে আমরা সরকারিভাবে উদ্যোগ নেব, চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। কোশ্চেনটা একটু পড়েন প্লিজ। কৃষির সঙ্গে আমাদের বড় জনগোষ্ঠী আমাদের সঙ্গে কাজ করেন না, আসলে কখনোই পরিবর্তন হয় না। এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। একটা বিষয় আমাদের জানা আছে যে আম যেহেতু চীনে রপ্তানি হওয়ার একটা সম্ভাবনা থাকে, এখানে কোন এলাকার কি জাতের আম রপ্তানি হচ্ছে সেটা হচ্ছে যে কৃষকদের আম যারা উৎপাদন করেন তাদেরকে কি ধরনের প্রণোদনা দিবে চীন থেকে? ইউরোপে আম যায়, তারা কৃষকদের কিছু সহযোগিতা করে, আর্থিক হোক বা টেকনোলজি বিভিন্ন ধরনের সহযোগিতা থাকবে। আর প্রাইসটা কি পরিমাণ, প্রাইস কিভাবে নির্ধারণ হবে? ধন্যবাদ। আসলে এটা তো আসলে এক্সপোর্ট, তো এটা তো ধরেন আসলে প্রাইস তো নির্ধারণ হয় এক্সপোর্টার এবং আমাদের যারা প্রডিউসার তাদের মাধ্যমে। ওইটা আসলে কম্পিটিটিভ হবে নিঃসন্দেহে, এটা আসলে আমাদের বলা মুশকিল ফিক্স করে। তো যেটা আপনি বললেন যে কৃষকদের যেটা, এটা কিন্তু আমরা সরকারিভাবে যথেষ্ট আমরা অনেকগুলো প্রক্রিয়া নিয়েছি, আমরা বেশ কয়েকটা প্রজেক্ট চলমান আছে এবং আমাদের কিন্তু কার্যক্রম অলরেডি চলছে। যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে চীনের, সেগুলো কিন্তু আমরা সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা সেই প্রক্রিয়া অলরেডি করেছি, এবং এখানে আরও বেশ কিছু অন দি প্রসেসে আছে, এবং পাইপলাইনে আমাদের আরও কয়েকটা প্রজেক্ট রয়েছে, যেগুলোর মাধ্যমে আমাদের ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা সরকারিভাবে করছি। এবং এখানে হয়তো আমাদের বিভিন্ন প্রকল্প আছে, সেখানে বৈদেশিক সাহায্য রয়েছে, বাট এটা আমাদের লোনের টাকা, সেটা কিন্তু আমাদের সরকারের অংশ। মানে এখান থেকে আলাদাভাবে কেউ যখন কিনে নিচ্ছে তারা আসলে সেভাবে দিচ্ছে না। কখনো কখনো কোনো ব্র্যান্ডের আপনি যেটা জানেন তারা হয়তো কিছু সরাসরি কিছু প্রণোদনা দেয়, সেটা আসলে এইখানে এইভাবে না। এটা সুনির্দিষ্ট, যদি আপনি কোনো স্পেসিফিক বলতে পারেন সেটা হয়তো তাহলে আমরা একটু দেখতে পারি। আর যেটা হচ্ছে যে আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের যে আমাদের যেটা আছে ইউএন অর্গানাইজেশন, তারা ফাও থেকে চায়না থেকে একটা একটা ফান্ড নিয়ে এফএওর মাধ্যমে তারা
একটু ওই সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন। এইটা একটা হয়তো আপনি যদি শুনে থাকেন সেরকম কোনো একটা বিষয় কিনা। বাট ইন জেনারেল এফইউ আমাদেরকে অ্যাসিস্ট করছে, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, এবং তারা আরও অন্যান্য আমাদের যে পুরো প্রসেস যেটা আমরা বললাম, আমাদের পার্সপেক্টিভ প্ল্যানেও আমাদের সাথে মানে অংশীজন হিসেবে আছেন। তারা আমাদেরকে বিভিন্ন বেস্ট প্র্যাকটিসেসগুলো ওয়ার্ল্ডে কী আছে সেগুলো দিচ্ছেন এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন। এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমরা তাদের অ্যাসিস্ট্যান্স নিচ্ছি, এবং ইউএসডিএ যেটা ছিল এখন যদি একটু পরিস্থিতির কারণে হয়তো সেভাবে আছে, ইউএসডিএটা আছে, ইউএসএইডটা বন্ধ হয়ে গেছে। তো এইসব বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এজেন্সি যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছি। তো বিষয়গুলো আমরা ওভারঅল সব কিছু মিলে সরকারের সকল অংশীজন যারা রয়েছেন, সরকার এবং সরকারের বাইরে কৃষি সেক্টর সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হবে এবং ডিটেইলিং করে সেটা করা হবে। এবং এটা যেটা এবারই প্রথম হয়তো কোনো মন্ত্রণালয় থেকে যেটা সরাসরি আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বা পার্সপেক্টিভ প্ল্যান কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে নেওয়া হবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অন্তত এই সরকারের উদ্যোগ এবং নির্দেশনা।